তিনি জাপানের নাগরিক, কিন্তু তার জীবনের ৩৮ বছর কাটিয়ে দিয়েছেন বাংলাদেশে। এদেশকে ভালোবেসে শিখেছেন বাংলা। আধুনিক কৃষি ব্যবস্থাকে নতুন করে চিনিয়েছেন। মাঠে ঘাটে কৃষকের সাথে করেছেন কাজ। হাওড় অঞ্চলের কৃষকের পাশে দাঁড়িয়েছেন। জাপানি কৌশল কাজে লাগিয়েছেন বাংলাদেশে। দ্য রাইট পারসনের এবারের পর্বে থাকছে শিক্ষক, প্রকল্প উদ্যোক্তা, স্বপ্নচারী এবং মাটি ও মানুষের কাছের মানুষ তেৎসু সুৎসুই। রূপালী বাংলাদেশে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনার মুখে ওনার নামটা শুনতে চাচ্ছি। আমার নাম সুৎসুই। সুৎসুই, উনি জাপানের একজন নাগরিক এবং বাংলাদেশে আজকে প্রায় ৩৬-৩৭ বছর ধরে কাজ করছেন বাংলাদেশের মানুষের জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আসলে আমার প্রথমে বাংলাদেশ এসেছি ৮৬ সনে, মানে হয়তো ৩৮ বছর চলতেছে। ৩০ বছরে প্রায় কোনো সময় কোনো মানে বছরে বাংলাদেশ আসেনি, এরকম হয়তো ২-৩ বছর মাঝখানে। তার বাকি মানে বছরে ২-৩ বার কমপক্ষে আসা যাওয়া করা হতো এই পর্যন্ত। আপনার জন্ম বা পড়াশোনা এইটা সবই তো জাপানে? হ্যাঁ। আচ্ছা, কিভাবে শুরু হলো? আচ্ছা, তো আমি জাপান ওসাকাতে জন্ম হয়। তো হাই স্কুল পর্যন্ত সেখানে মা বাবার কাছে থাকতাম। যখন ইউনিভার্সিটিতে ঢোকার সময় আমি বাড়ির থেকে অনেক দূরে ওকিনাওয়া একটা দ্বীপ, তো সেখানে লেখাপড়া করতে যাই। এটা আমি মারিন সায়েন্সের উপরে লেখাপড়া করতাম। তখন আমাদের দেশে মারিন সায়েন্সের উপরে লেখাপড়া করার ইউনিভার্সিটিটা মাত্র 2টা। তার মধ্যে একটা হলো রিউকিউ ইউনিভার্সিটি, যেটা ওকিনাওয়া দ্বীপে আছে। কী বলবো, মানে ওসাকাতে আমি জন্ম থেকে বড় হওয়ার মাঝখানে যেগুলো আমার কমন সেন্সের মতো মনে করেছি, কিন্তু ওই দ্বীপে ওই কমন সেন্সটা একটু অন্যরকম ছিল। মানে আমি কমন সেন্স মনে করতেছি, কিন্তু তারা মনে করে না এরকম, বা তারা মানে কমন সেন্স মনে করে, কিন্তু আমার জন্য এটা মানে আমার এটা কমন সেন্স মনে হয় না। এরকম একটু কালচার পরে কালচার শক লেগেছে। সেটা হলো আমার প্রথম যে বাইরে যে অভিজ্ঞতা। কিন্তু আস্তে আস্তে থাকতে থাকতে মিশতে মিশতে আমার মনে হয়েছে আমার একটা দেশের ভিতরে, মানে জাপানের যে একটা দেশের ভিতরেও অনেক চিন্তার পার্থক্য আছে। তো অথচ মানে বাইরে গেলে, বিদেশে গেলে হয়তো অনেক লোকজন অনেক রকম চিন্তা করে জীবনযাপন মানে চালাচ্ছে। সেটা আমি একটু দেখার ইচ্ছা হয়েছে। সেটা হলো আমার হয়তো এই দিকে যাওয়ার একটা কারণ হতে পারে। তো আমি সেটা সেভাবে আমি দেখতাম না, মানে চিন্তা করতাম না। তবে এখন যদি পিছনে থাকাই তাহলে হয়তোবা সেটা হতে পারে। এই জায়গা যে জেওসিবি, জাপান ওভারসিজ কোঅপারেশন ভলান্টিয়ার্স, তো সেখানে দুবার চেষ্টা করেছি। পাস হয়ে আমাকে জানাইছে তুমি বাংলাদেশের মাছের চাষের উপরে কাজ করবা। তো সেটা হলো ৮৬ সনে। তো যাওয়ার আগে ৩ মাস বাংলা শিখতে হয়েছে। তো প্রথম মানে বই আমাকে দিয়েছে, মানে ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে, তো তুমি ভর্তির আগে এতটুক শিখে নিয়ে আসতে হবে। সরেয়া সরেই রস্যই সরেয়া সরেও সরেয়া রস্যই দীর্ঘই এই এটা দেখি আমার অবাক লাগছে। এটা কোনোদিনই আমি পারবো না। এটা হয়তো খেচু যেমন মানে মাটির নিচে যে নাড়াচাড়া করতেছে সেরকম আমি মনে হয়েছে আর কি। এই জন্য
ও এটা আমার দ্বারা এটা সম্ভব হবে না। এটা হলো আমার প্রথম বাংলা যে লেখার উপরে যে ধারণা। তো ও 3 মাসে কিন্তু শিখতে শিখতে কিছু কিছু কথা বলা শোনা মানে পেরেছি আর কি। এই জন্য এই শিক্ষাটা নিয়ে বাংলাদেশে কুমিল্লা বাদে বাংলাদেশ রুরাল বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, তো সেখানে ফিশারি জুনিয়র এক্সপার্ট হিসাবে কাজটা মানে শুরু করেছি। তো এটা হলো আমার জীবনের প্রথম চাকরি আর কি। তো 2 বছর আমি কুমিল্লাতে ছিলাম। তার আগে যারা ফিশারির উপরে জেওসিবি ভলান্টিয়াররা বিশেষ করে হাতছাড়ির উপরে মাছের ইনজেকশন করে ডিম ফালানো মানে ফুটানো ও সেই কাজের যে টেকনিকটা শেখাতে আসতো বাংলাদেশে ওই ফিশারি ডিপার্টমেন্টে। তো ওইটা আমিও প্রথমে সেই দায়িত্বটা নিয়েছি, কিন্তু দেখা গেছে তখন আমি রিসার্চ করেছি সরকারিতে যা উৎপাদন করে ডিমের, তারপরে বেসরকারি উৎপাদন মানে অলরেডি মানে অনেক বেসরকারি যে খামার তখন ছিল। তো দেখলে সরকারি যে উৎপাদনটা 10%, বেসরকারি 90%। তা মোটামুটি আমার করার দরকার নাই মনে করেছি। এটা তো অলরেডি স্প্রেড হয়ে গেছে, মানে সম্প্রসারণ হয়ে গেছে, তো জনগণ কাছে গেছে। তো এখন আমাকে আবার ইনজেকশন করে ডিম পাওয়া এটা দরকার নাই। কিন্তু হিউজ মানে ডিম নষ্ট হচ্ছে তখন, মানে মাছের চাষ বলতেও কিন্তু তেমন উৎপাদন হয়নি, অনেক মাছ মারা যেত। তো আমাকে করতে হবে ডিম থেকে বড় মাছ কিভাবে তৈরি করা হয়। তো সেটা নিয়ে আমার 2 বছর। তো সেখানে আমি করেছি, মানে কৃষককে বলেছি যে চাষিকে বলেছি এটা মাছের চাষের যে পদ্ধতি আপনারা যেভাবে দান তৈরি করেন, মানে মানে দান তৈরি করেন প্রায় একই। হ্যাঁ, তো ঘন করে মানে চিতায় তখন লাইন বেশি করতো না, এমনি চিতায় মানে ইচ্ছা মতো ধান লাগাই না মানে বুনতো। তো সেখানে না করে লাইনে সিড রিং তৈরি করে লাগাতে হবে, লাইনে লাগাতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, বাতাসের যে রাস্তা তৈরি করতে হবে। ওইটা ঠিক মানে মাছের চাষের উপরে একই কথা। আপনারা ইচ্ছা মতো ডিম পুকুরে দিলে ওইটা বেশি ঘন হয়ে যেতে পারে, অথবা একদিনে এসব নষ্ট করা হতে পারে। তো এই জন্য হয়তো পুনা মাছ তৈরি করে পুনা মাছকে একটু বড় পুনা মাছকে ছাড়েন পুকুরে, তাহলে হয়তো অনেকটা টিকবে। তো ওই কথা কিন্তু বলতে 2 বছরটা শেষ হয়ে গেছে। তো আমি তেমন কিছু কোনো কাজ দেখাইতে পারিনি। তো সেখানে আমার রিফ্লেকশন হয়েছে, কেন আমি যা করতে চাই সেটা জনগণের কথা শুনতে চাই না, বা শুধু জনগণ না, আমার কাউন্টারপার্ট বা আমাদের অফিসের যে লোকজন তারা আমার কথা শুনতে রাজি হয়নি। তো তখন মনে করেছে এটা হয়তো আমার একটা হলো বয়স, মানে তখন আমার বয়স হলো 23-24 এরকম। হয়তো আমি আরও একটু মানসিকভাবে একটু বড় না হলে আমার কথা কেউ শুনতে রাজি হবে না। যেহেতু এইমাত্র মানে আমি লেখাপড়া শেষ করেছি, তারপরে বিদেশি, এই বিদেশি কী বুঝবে, আমাদের দেশের কী বুঝবে। হ্যাঁ, তো সেটা হয়তো বা আছে। তো এটা একদিকে আমাকে আরও একটু বড় হতে হবে। তো ওইটা চিন্তা করে আমি তাহলে কী করব। তো আমি মনে করেছি এটা হয়তো আমি দেশে চলে যাব, জাপানে গিয়ে হয়তো জাপানের সমাজে
একটা কমার্শিয়াল সেক্টরে চাকরি করার মাধ্যমে আমি নিজেকে একটু ব্রাশ আপ করে একটু কি বলবো মানুষ বাবা আরো একটু বেশি ডেভেলপ করা নিজেকে, ডেভেলপ করা দরকার। ইমপ্রুভ করবেন জি নিজেকে। জি জি তাতে আমি 5 বছর বেসরকারি মানে কোম্পানিতে চাকরি করেছি। তো মাঝখানে 91 সালে ঘূর্ণিঝড়, 91 সনে অনেক চিন্তা করেছি, তা বাংলাদেশে অনেক লোকজন মারা গেছে, কষ্ট। তো সেটাতে আমি কি করতে পারি, তো আমি কোম্পানির যে পত্রিকায় এখন কি হচ্ছে এগুলা লিখে একটু চাঁদা দান ডোনেশনের যে টাকাটা চেয়েছি, কিন্তু কেউ দেয়নি ওই সময়। তো কয়েক মাস পরে জায়গা আবার যারা আগে বাংলাদেশে কাজ করতো তাদেরকে একটু পাঠাবার চিন্তা করেছে। তো সেখানে আমি কোম্পানিকে না বলে মানে দরখাস্ত দিয়েছি, মানে আমি যাব। তো জায়গা থেকে হ্যাঁ তুমি আসো এরকম পাওয়ার পরে আমি কোম্পানিকে বলেছি, তো আমি যেতে চাই, কত তারিখের মধ্যে কথা দিতে হবে, 10 দিন আছে আমার হাতে। তো 10 দিনে কোম্পানি সেভাবে ডিসিশন দিতে পারবে না, যদি না দিতে পারে তাহলে তুমি কি করবা, আমি চাকরি ছেড়ে দেব। সেটা শুনে মানে 10 দিনের ভিতরে অনুমতি দিয়েছে আমাকে, তুমি যাও, গিয়ে আবার ফিরে আমাদের কোম্পানিতে চাকরি করতে হবে। হ্যাঁ, তো তারপরে যদি তুমি আবার যেতে চাই চলে যাওয়ার পরেও, তবে তুমি চিন্তা করো তোমার যারা জুনিয়র আছে তারা আরও একটু কাজ করার পর্যন্ত তোমাকে থাকতে হবে কমপক্ষে। হ্যাঁ, তো সেভাবে কথা দিয়ে আমাকে রাখছে আর কি। তো তারপরে আমার কিন্তু কোম্পানিতে চাকরি করা ভালো লাগেনি পরে। তো 5 বছর মেয়াদে আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি কিছু সামনে চিন্তা করি না, মানে ছেড়ে দেওয়া হলো আমার ডিসিশন। পরে কি করব না করব সেটা কোনো আইডিয়া ছিল না। তো আমি হয়তো বা ইন্ডিয়াতে বা চাইনাতে বা কাম্বোডিয়া, থাইল্যান্ড এই অঞ্চলে কোনো ইউনিভার্সিটিতে আরও একটু হয়তো মাছের চাষের উপরে শিখতে হয়তো চাই, এরকম চিন্তা ছিল তখন। কিন্তু মানে আমার পাক্কা কোনো আইডিয়া ছিল না, তখন একটা সংস্থা সাপরানির নামে, জাপানিজ এনজিও, ওই এনজিও আমি একজন সদস্য ছিলাম, সাপোর্টার ছিলাম। তো সেখান থেকে ফোন আসছে, তুমি চাকরি ছেড়ে দিয়েছে সেরকম আমার খবর আমার কাছে এখানে আসছে, তুমি আমার কাছে জয়েন করবা। আমি কিন্তু হ্যাঁ বলি নাই। আমি আবার বাংলাদেশে কি যাব, আবার মানে কষ্ট করব, এরকম আমার চিন্তা ছিল তখন। কিন্তু আমার বন্ধু মানে একসাথে একই বাচে বাংলাদেশে যিনি কাজ করেছেন, তিনি আমাকে ফোন দিয়েছে, তোমার কাছে এরকম কথা চলতেছে নাকি? হ্যাঁ চলতেছে, তুমি কি করবা? না আমি ডিসিশন দিতে পারছি না, মানে এটা কি যাব নাকি যাব না। তো তখন উনি অবাক করে আমাকে বলেন, হ্যাঁ এটা তুমি কি যাবা না? এটা কেমন কথা হলো, অবশ্যই যেতে হবে। এই কথা শুনে আমার ডিসিশন হয়েছে আর কি, তো আমাকে যেতে হবে। তো আমার নিজের যে ইনিশিয়েটিভ না, এই জন্য তো আমি সাপরানি এনজিওতে জয়েন করেছি 94-এ, 1994। তারপরে 20 বছর ওই সংস্থায় আমি কাজ করেছি। তো মাঝখানে 2বার বাংলাদেশ থেকেছি, প্রায় 5.5 বছর। তো তখন সাপরানির কাজ করতে হলো গ্রামগঞ্জে যারা ভূমিহীন বা গৃহস্থী কাজ করে, যারা দিনমজুরি কাজ করে, তাদেরকে একটা গ্রুপ তৈরি করে সমিতি, তখন সারা দেশে যে সমিতি কাজ চলতো, তো সেই কাজ
ওরা মানে সাপ্লাইট করতো, তো সেটাকে আরও একটু গিয়ে আপ করে কি করে ওদের নিজের উন্নয়ন নিজের মতো চিন্তা করে আগাইতে পারবে ওইটা নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি। তো ও তখন হয়তো ও ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বা সমিতি অ্যাপ্রোচ এরকম পড়তো বা টার্গেট অ্যাপ্রোচ এরকম পড়তো। তারপরে আসছে যে পাতিসপাতুরি অ্যাপ্রোচ করতে হবে। তো তো সেটা কিন্তু আমরা আগে থেকে করতাম না, ওরা ওদের মতো করুক, ওদের সঞ্চয় ওরা ওদের মতো তৈরি মানে নিজের গ্রুপের মধ্যে সিদ্ধান্ত নিয়ে হয়তো গরু কিনতে পারে, বাছর কিনতে পারে, মুরগি করতে পারে, বীজ কিনতে পারে, এভাবে ওরা করতো। ওইটা হয়তো কেমন করে আরও একটু বারো করা যায় এটা নিয়ে নিয়ে হয়তো আমাদের মোটামুটি 20 বছর হয়ে গেছে। তো ও তখন আমি তো মানে মানুষের এম্পাওয়ারমেন্ট বা পার্টিসিপাটরি ওয়ে ওটা নিয়ে সব সময় চিন্তা করতাম। মানে বিষয়টা হচ্ছিল যে আপনারা পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক যে জায়গা থেকে এবং মানুষরা কিভাবে নিজের লাইভলিহুড ডেভেলপমেন্ট নিজে করতে পারবে সেটা নিয়ে আপনার ওইখানে কাজ করতে করতে ওই চিন্তাটা আপনার মাথার মধ্যে সেটা মানে মাথার ভিতরে পর্যন্ত সেটা আসছে আর কি। তো কেননা মানে বাইরের যে সাহায্য নিয়ে কতটুকু আগাইতে পারবে, নিজের মতো চিন্তা করে যখন নিজে ডেভেলপ হয় তখন নিজের খুশি হবে, শক্তি হবে। কিন্তু বাইরের লোকজনের যে সাহায্য দিয়ে কোনো দিনই সে নিজের মতো বড় হতে পারে না, এটা হলো আমার বিশ্বাস ছিল। তো এই জন্য সেভাবে আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু আমি শেষের দিকে মনে করেছি তাহলে আমরা 20 বছর কাজ করার পরে কি করতে পেরেছি, কি উন্নয়ন হয়েছে, তখন আমার কোনো উত্তর দিতে পারিনি। শুধু আমি চেষ্টা করেছি, ওনারা চেষ্টা করেছে, কিছুটা উন্নয়ন হয়েছে। আগে লেখাপড়াও সে জানতো না, এখন নিজের নাম লিখতে পারতেছে, মানুষের কাছে গিয়ে একটু মাথা উঁচু করে কথা বলতে পারে। হ্যাঁ, তো ওইটা আমার জন্য অনেক বড় বিষয়, কিন্তু সেটা কতটুক। আচ্ছা, তো ওই জায়গাটা আমরা চিন্তা করলাম যে আপনি তো বললেন যে সমাজের জন্য যতটুকু এখন অনেকেই সঞ্চয় করছে, অনেকেই নিজের একটা লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য তারা নিজেরা কাজ করছে, অনেকে নিজেরা গরু পালছে, এক গরু থেকে আরো গরু হচ্ছে, গরু মোটাতাজাকরণ, গাভী পালন, বা আমরা যদি বলি সবজি চাষ বা বিভিন্ন ধরনের যে কাজগুলি আমরা বলি, বা ডাইভার্সিফাইড ডেভেলপমেন্ট বা ডাইভার্সিফাইড যে তাদের এগ্রিকালচারাল অ্যাসপেক্টস থেকে তারা কাজ করতেছে। এখন আমাদের জায়গা থেকে আমরা যদি চিন্তা করি যে আপনার শেয়ার দ্য প্ল্যানেট, তখন কি আপনার মাথায় কি শেয়ার দ্য প্ল্যানেট রয়েছে বা এরকম কিছু? না ছিল না, মানে রিফ্লেকশনটা শুধু। হ্যাঁ, তো আমরা কতটুকু করতে পেরেছি, আসলে কি হলো, কি উন্নয়ন হলো, এটা সবসময় মাথার মধ্যে কেড়েছে আমি কি করতে পেরেছি। হ্যাঁ, তো ওই অতটুকুই ছিল আর কি। তো যখন আমি এই শেয়ার দ্য প্ল্যানেট গঠন করি তখন আমি মনে করেছি এটা একটা উন্নয়নের কাজটা একাপক্ষ সম্ভব হবে না, একটা এনজিও পক্ষ সম্ভব হবে না, অথচ হয়তো বলেন যে সরকারিও একাপক্ষ হয়তো কতটুকু করতে পারবে। কিন্তু যদি বেসরকারি, সরকারি বা প্রাইভেট সেক্টর, ইউনিভার্সিটি, স্কুল মিলিতভাবে জনগণ সবাই মিলে যদি আগাইতে পারি তাহলে কিছুটা কাজ হতে পারে কিনা। তো জাপান সরকারি অনেক সাহায্য করতেছে, কিন্তু সেটা আসলে যাদের প্রয়োজন তাদের কাছে যাচ্ছে কিনা। ব্রিজ হয়েছে, এয়ারপোর্ট হয়েছে, কিন্তু সেটা হয়তো অনেকজন ব্যবহার করতে পারে না। তো ওদেরকে মানে যাদের মানে আসলে যে সহায়তা রাখবে তাদের সাথে যে কাজটা নিয়ে আসতে গেলে
হয়তো এনজিওর সাথে কাজ করতে হবে সরকারি, বা এনজিও মানে বাজেটটা অনেক ছোট, এই জন্য হয়তো একটা গ্রামে বা একটা পাড়াতে হয়তো বা হতে পারে, কিন্তু একটা জেলা, টোটাল জেলাতে, উপজেলাতে এটা তো হয় না। তো এই জন্য হয়তো সেটা হয়তো আমি যেহেতু অনেক দিন বাংলাদেশে কাজ করেছি, এই জন্য হয়তো সেই কাজটা মানে জাপান যে সাহায্য বা এনজিও যে কাজ, ওইটা কেমন করে ম্যাচ করা যায়, তার পাশাপাশি বাংলাদেশের যে সরকারি সাথে কীভাবে কোলাবোরেশন করা যায়, এটা এই উদ্দেশ্য নিয়ে আমি শিয়াজা প্রাণের গঠন করেছি। তো কিন্তু কোনো বিষয়ের উপরে এখন আমি এগ্রিকালচার উপরে মানে কৃষি কাজের সাথে জড়িত আছি, কিন্তু কোনো চিন্তা ছিল না হেলথের উপর হতে পারে, শিক্ষার উপরে হতে পারে, আইনমূলক যে কাজের উপরে হতে পারে, কোনো সেটা আইডিয়া ছিল না। মানে বাংলাদেশের এনজিও থেকে যখন জাপানের যে একটা সংস্থায় প্রপোজালটা তৈরি করে দেওয়ার সময় আমাকে ডাকছে, মানে এটা আমি দিতে চাই। তো তো সেটা প্রপোজ দেখে আমার খুব পছন্দ হয়েছে, হ্যাঁ এটা হওয়া উচিত, এটা করা দরকার। এই কয়েকটা 3টা প্রপোজাল আমি জমা দিয়েছি তাদের নামে। তো একটু আমি লেখা রাখি একটু চেঞ্জ করে দিয়েছি। তো সেটা মধ্যে 2টা পেয়ে গেছে। তো সেটা 2টাই মানে পরিবেশের উপরে বা এগ্রিকালচার উপরে যে প্রজেক্ট ছিল। তো সেই জন্য এখনো এই সাইডে আছে। আচ্ছা, একটা মানে হাওড় অঞ্চলে, হ্যাঁ একটা হলো হাওড়ের যে উত্তর অঞ্চলে বা না একটা হলো ওই ঝিনাইদহতে একটা, আর হবিগঞ্জে একটা। তো এই যে যেহেতু হাওড় অঞ্চলে বা মানে ঝিনাইদহের বিষয়টা আসলো, যে এই 2 জায়গার মানে কি ধরনের কাজ আপনারা মানে বাস্তবায়ন করছেন? তো হাওড়ে প্রথমে আমরা কাজ করেছি হলো স্কুলে বাচ্চাদের 60টা প্রাইমারি স্কুল আর হাই স্কুলে বাচ্চাদের গ্রুপ মানে সেখানে পরিবেশের কি হচ্ছে না হচ্ছে, তারপরে গাছ লাগাতে হবে, পাখির নীর তৈরি করতে হবে, স্কুলের ভিতরে যে পরিষ্কার করতে হবে, নিজেও একটু পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে স্কুলে যেতে হবে, এই ধরনের কাজ। তারপরে অনেক ব্রোশিওর এগুলা তৈরি করে সবাইকে দিয়ে হয়তো আমার মনে হয় 3 বছরে 1 লক্ষটা গাছ লাগানো হয়েছে ওই এলাকাতে। তো সেটা করতে করতে যখন 2017 সন মার্চ মাসের শেষে আগাম বন্যা চলে আসছে, মানে সমস্ত হাওড়ের যে ধানটা নষ্ট হয়ে গেছে মানে খাতাবার আগে, সেটা দেখে যে রাস্তাঘাট সব নষ্ট, ও স্কুলে যাওয়ার কোনো উপায় নাই, বা স্কুলেও মানে নিচে মাটিটা দেও নিয়ে গেছে, মানে এখন ব্যবহার করার মতো অবস্থায় ছিল না। এটা দেখে আমার মনে হয়েছে এটা তো বাচ্চারও মানে যার বাসায় মানে একটু দরিদ্র আছে, তারা হয়তো থাকতে পারে না, মা বাবা হয়তো কোনো জায়গা পেরিয়ে গেছে, এরকম দেখে দেখে আমাদের মনে করেছি এটা হয়তো কৃষির উপরে কৃষকের যে কাছে যেতে হবে, ওদের মানে জীবনযাত্রা একটু হেল্প না করলে, উন্নয়ন না করলে আবার বন্যা তো আসবেই, সেই জন্য সেটা কী করণীয় আমাদের। তো আমরা সরকারি সংস্থা অনেক করেছি, তো তার মধ্যে আমরা পেয়েছি হলো বুড়ি লাইফ রিসার্চ ইনস্টিটিউট। তো তারা আমাদের কথা শুনে বলেছে আমাদের কয়েক বছর আগের থেকে আগাম বন্যার আগে যেন দাম পাইতে পারে এরকম আমরা বীজটা আবিষ্কার করেছি, কিন্তু সেটা ওদের কাছে আমরা দিতে পারছি না।
তাহলে সেই কাজটা আমরা করব। যেহেতু মানে আগাম বন্যার আগে যদি ধান কাটা যায় তাহলে অনেকটা ওই ভয় থেকে বা যখন বন্যা আসার আগে যদি খাটতে পারলে হয়তো ওদের লাভও থাকবে। এই জন্য ওই কাজটা আমরা করব। এটা একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে আমরা এগ্রিকালচার উপরে শুরু করেছি। এটা হলো 2017-18 সনের যে বড় মৌসুম থেকে। তো তখন থেকে মানে আমাদের বুড়ির সাথে তারপরে লোকাল এনজিও ও তারপরে আমি হয়তো জাপানের সরকারের কিছু টাকাটা নিয়ে কাজ করছি, আরাম করেছি। তো সেটাতে মানে যেটা বলেছি আমি একটু মিলিতভাবে কোলাবোরেশনে কাজ করতে চাই, এটা শুরু করা হয়েছে আর কি। মানে এতে করে যেটা দেখা গেছে যে আপনার ব্রি ধানের যে অধিক ফলনশীল এবং কম সময়ে যে স্বল্প সময়ে যে ধান কাটা যাবে সেরকম একটা যে আমাদের উদ্ভাবিত ধান ব্রি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের, সেইটাকে নিয়ে মানে কৃষকদের পর্যন্ত পৌঁছাতে আপনি সরকারি যে মাধ্যম পাশাপাশি এনজিও এবং পাশাপাশি যে বেসরকারিভাবে যে আপনি জাপান থেকে একটা সাহায্য সবাইকে একটা কোলাবোরেট করে একটা জায়গায় মানে যেন কৃষক সেটার ফলটা পেতে পারে সেই জায়গাটা আপনি বিষয়টা তৈরি করেছেন। এবং এইটা কি হাওর অঞ্চলেই ছিল? আগামী পর্বে আমরা জানব শুধু হাওর নয়, বাংলাদেশের অন্য জায়গায় বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ, জলবায়ু পরিবর্তন, একজন কৃষিকর্মী হিসাবে পরামর্শ প্রদান, এগ্রিকালচার ট্যুর ও অন্যান্য বিষয় সম্পর্কে।